এটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। খাই তো এইদিকে গরু মেম্বার রেসিপি দেখতে চান তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তাদেরও যেন মুখ উজ্জ্বল করতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। একটা পরিস্থিতিতে আমি এসে পড়েছি, যদিও বা পরিবারের ছোট মেয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালটা শুরু করলাম রান্নাঘরের গ্যাঞ্জাম দিয়ে। আজকে কিন্তু একদম ছাদে ওঠার সময় পাইনি, কারণ তিনোটা বাচ্চা পুরো দমে পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু আগামীকাল থেকে আয়াতের পরীক্ষা, তো আমিও চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি আর কি। আয়াতের পরীক্ষা মানে অনেকটা আমার পরীক্ষার মতো। তো সকালে যেহেতু ছাদে যেতে পারিনি, ভাবলাম জানলা দিয়ে একটু দেখি। তো কাজের ফাঁকে ফাঁকে একটু জানলা দিয়ে দেখছিলাম। তো এখন একটু বেলা হয়েছে, সুন্দর সকালের মিষ্টি রোদটা দেখা যাচ্ছে। তবে শীতের দিনের সকালের এই রোদটা কিন্তু অনেক বেশি কাঙ্ক্ষিত। এই রোদটার জন্য আমরা অপেক্ষায় থাকি। তো আমাদের ছোটবেলায় শীতের সকালটা অন্যরকম কাটতো। এখন দেখা যাচ্ছে শীতের সকালটা আর একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। তো আমি চারপাশের রোদটা দেখছিলাম, আর পাশাপাশি হাত কিন্তু কাজের মধ্যে চলছে। তো আপনারা কে কেমন আছেন? আপনাদের শীতের শুরুটা কেমন কাটছে? ভাপা পিঠা খাওয়া হয়েছে কি হয়নি? শীত মানে কিন্তু পিঠাপুলির ধুম। তো আমার রান্নাঘরের পেছন দিকে যে ভ্যাট বেগুনের গাছ, এটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আর শিমের গাছ কিন্তু একদম লকলকিয়ে উপরে উঠে গিয়েছে। কিছুদিনের মধ্যে শিমের ফুল আসবে। বাজারে কিন্তু অনেক আগে থেকে শিম বের হয়ে গিয়েছে, কিন্তু আমার শিম গাছে এখনও ফুল আসেনি। তো এদিকে ভ্যাট বেগুন গাছটা একদম ফুল গাছের মতো ফুলে ফুলে ভরে আছে। এই গাছটা থেকে বেগুন ছিঁড়তে একটু কষ্ট হয়, যেহেতু ঘরের পেছন দিক দিয়ে যেতে একটু কঠিন, মানে যাওয়াটা। তো এদিকে বললাম না যে আমি কাজ করতে করতে ভিডিও করছিলাম। আমি পরোটা বানানো শেষ করে কিন্তু ভিডিও করেছি। অন্যদিকে আমার কলিজা, আমার আজান সোনা পরোটাগুলো ভেজে নিচ্ছে। ও পরোটা বানাতে দেখলেই কিন্তু রান্নাঘরে চলে আসবে পরোটা সেঁকে নেওয়ার জন্য, এইটা বেশি পছন্দ করে। তো নাস্তা খাওয়ার পরপরই আয়াতকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর আমি একটু কিছু কাপড় দেওয়ার ছিল স্কুলের, কিছু গার্ডিয়ান ভাবিকে কাপড় দিয়েছি, ম্যাডামরাও কাপড় নিচ্ছে, ওনাদেরকে পার্সেলগুলো দিয়ে দিলাম। তারপর আবার ঘরে চলে এসেছি। আসার পথে আমি দোকান থেকে টুকটাক কিছু জিনিস এনেছি, যেগুলো আমার আজকে দিনে লাগবে। তো অন্যদিকে আমি সকালে ফজরের আজানের আগে তো ঘুম থেকে উঠেছি, তখনই গরুর মাংসটা ভিজতে দিয়ে রেখেছিলাম। তো ভেবেছিলাম স্কুল থেকে এসে গরুর মাংস চুলায় দিব, আর আমি তো একদম অবাক। আজান আর আলিফ দুইজনে মিলে গরুর মাংসটা রান্না করেছে প্রেশার কুকারে। তো ওদের হাতের রান্না করা গরুর মাংস এবার প্রথমবার খাবো, যদিও বা আমার আজান গরুর মাংস খায় না, তবে ও কাজের মধ্যে আলিফকে হেল্প করেছে। তো আমি আলিফকে বলেছিলাম যে এসে আমাকে রান্না করতে হবে এই সেই। তো এদিকে আজকে দেখলাম আলিফ রান্নাটা করেছে। তো আমি ওকে বলেছিলাম গরুর মাংসটা কীভাবে রান্না করলে, দেখে তো খুবই লোভনীয় হয়েছে। তো ও বলেছে যে আমার মেজবানি গরুর মাংসর রেসিপি দেখে ও গরুর মাংসটা রান্না করেছে। আমার চ্যানেলে অনেক আগে থেকেই মেজবানি গরুর মাংস, নলা, মেজবানি চনার ডাল এসব রান্নার রেসিপি দেওয়া আছে। ওইখান থেকে দেখেই কিন্তু ও মাংসটা সাহস করে রান্না করেছে। তবে মাংসটা নাকি ধুয়েছে হাতের মধ্যে পলিপ্যাক লাগিয়ে, কারণ ওরা কখনো মাংস কাঁচা থাকতে টাচ করবে না, এটা তো জানি। তো এটা আজকে দিনে আমার জন্য শ্রেষ্ঠ আনন্দের বিষয় ছিল যে আমার ছেলে নতুন আরেকটা রেসিপি শিখলো। যেহেতু আমার মেয়ে নেই, আমার ছেলেদেরকে কিন্তু আমি সব কাজ শেখাই। তো এদিকে গরুর মাংসটা তো আমি খাবো না, আমি খাবো এই যে কচু শাক, লক্ষ্মী শাক যেটা চট্টগ্রামের ভাষায় বলে, কচু শাককে ডাল দিয়ে ঘুটে নিয়েছি। তারপরে এবার এটাকে বাগার দিব আমের আচার দিয়ে। তো অন্যদিকে লটিয়া মাছ নিয়েছিলাম, ঘরের সামনে এসে চিৎকার দিচ্ছিল লটিয়া মাছ লটিয়া মাছ। ওখান থেকে আগের আনা ফুলুটি ছিল, ফুলুটি লটিয়া মাছ, আর গাছ থেকে একটা ধুন্দুল এনে উপরে দিয়ে দিলাম, আমার জামাই খাবে। তো এইটুকু দিয়ে আমি খাবো, বাচ্চারা গরুর মাংস খাবে, আর আজানের জন্য ডিম ভাজা করব। ও লটিয়া মাছের থেকে একটু ফুলুটি খাবে আর ডিম দিয়ে খাবে। আজান আলিফ, আয়াত আর আলিফ খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে সালাদ দিয়ে। তো এদিকে আরও কিছু পার্সেল আমাকে রেডি করতে হবে, তো সেগুলো একটু খুলে খুলে চেক করে নিচ্ছি। হাতে আসার পর হালকা একটু চেক দিয়ে নিয়েছিলাম, এবার প্যাকেটে ঢুকানোর আগে কিন্তু ফাইনালভাবে চেক করে নিচ্ছি। একটুও যদি 19-20 থাকে আমি আমার কোনো কাপড় কারো হাতে দিই না, সেটা পুরো দায়ভারটা আমার উপর থাকে। সেটা যে করে হোক আমি ম্যানেজ করি, কিন্তু আমি কাউকে
কোনো প্রশ্ন থাকবে এমন কাপড় আমি দেই না। তো এই ২ টা কাপড় কিন্তু খুবই সুন্দর আর এগুলো রাফ ইউজের জন্য একদম পারফেক্ট। তো এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আরও কিছু কাপড় রেডি করে নিব। দুপুর টাইমটাতে কিন্তু আমাকে এগুলো করতে হয়। যেটা যেখানে যে সময়টাতে পাঠাতে হয় ম্যাডামদের হাতে বা গার্ডিয়ানদের হাতে স্কুলে যেগুলো দিই সেগুলো আমি রাতের বেলায় গুছিয়ে রাখি, প্যাকেট করে রাখি। যে করে হোক আমি না পারলে আমার বড় ছেলে আলিফ করে রাখে, ওকে হেল্প করে আজান। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো দেখতে চান বা রেসিপি দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বন্ধু হয়ে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অ্যাড করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো এই তো এদিকে আমি কাপড়গুলো গল্প করতে করতে গুছিয়ে নিচ্ছি। আগে উপরের পার্টটা দেখে নিচ্ছি, নিচের পার্ট দেখে নিচ্ছি, মেপে ঝুপে দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। আর অন্যদিকে আমার বোনের ঘরে চলছে ধুম, বিয়ের ধুম। গত ভিডিওতে শেয়ার করেছিলাম ছেলের বাড়ি থেকে মানে জামাইয়ের বাড়ি থেকে আমাদের আনিসা মামনির জন্য ডালা এসেছে। কি ডালা এসেছে এখন ডিটেইল আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু প্রতিটা চিরকুটে কোন গিফটটা কার জন্য এসেছে লেখা আছে এবং বিভিন্ন আমাদের চট্টগ্রামের ভাষায় বিভিন্ন ডায়লগ দিয়ে দিয়ে লিখে পাঠিয়েছে। এত সুন্দর করে প্রতিটা জিনিসকে র্যাপিং করেছে, এত ডিজাইন করে, আসলে সত্যি এত সুন্দর করে সাজানোর জন্য বড় একটা সুন্দর মনের দরকার আছে, না হলে কিন্তু এত সুন্দর এতটা ভালোবাসা দিয়ে সাজানো সম্ভব না। মাশাআল্লাহ, আমার বেআইনের বাড়ির প্রতিটা লোক অসম্ভব ভালো, বিনয়ী এবং অনেক মিশুক, বড় মনের মানুষ। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যে এই স্বপ্ন নিয়ে একটা মা তার সন্তানদেরকে লালন পালন করে, বিশেষ করে মেয়েদেরকে লালন পালন করে বড় করে কলিজার টুকরাটাকে তুলে দেয় আরেকজনের হাতে। সেই সৌন্দর্যের শোভা বাড়ায় কিন্তু অন্য ঘরে গিয়ে, সেটাই তার ঠিকানা হয়ে যায়। তা আমার মামনিটা, আমাদের নয়নমণিটা যেন শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি সংসারের প্রত্যেকটা সদস্যের মন জুগিয়ে চলতে পারে। যে সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে সে যাচ্ছে, তার নতুন জীবনে পদার্পণ করছে, সেখানে যেন সেই স্বপ্নটা পূরণ হয় এবং অন্যেরও আশাগুলো পূরণ করতে পারে। যেখানে যাচ্ছে তাদেরও যেন মুখ উজ্জ্বল করতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে ভালো ব্যবহার এবং ভালোবাসা দিয়ে। আপনারা সবাই দোয়া করবেন আমার মামনিটার জন্য, প্রত্যেকটা মেয়ের মার জন্য এই দোয়াটা আমার থাকবে। কারণ একটা মেয়ের জীবনের সব কিছু নির্ভর করে কিন্তু তার বিয়ের পরের জীবনটার উপর, সুখ দুঃখ সব কিছু। আমিও তো একসময় আমার মা বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। একসময় বলতে মা বাবা তো আর এখন নেই। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমাকেও বিয়ে দিয়েছে। তবে আমি জানি সংসার করতে এসে, এই সংসার করতে এসে রোদে পুড়তেও হয়েছে, বৃষ্টিতে ভিজতেও হয়েছে। এখনও কিন্তু সেই সামান্য একটু সুখের সন্ধানে লড়াই করে যাচ্ছি। আপনারা আমার পাশে আছেন। আমার জীবনের অনেক কিছু সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এই সংসারে যতটুকু না আমি হেসেছি তার চাইতে শতগুণ বেশি কেঁদেছি। জানি না সেই সুখের সন্ধান কখনো পাবো কি না। যখনই মনটা খুব ভার হয়ে আসে তখনই আমি আমার সন্তানদের দিকে তাকাই। তো দেখা যায় কি মানে শ্বশুরবাড়ির চাওয়া বা ডিমান্ড, আমি কোনো যৌতুকের কথা বলছি না, ডিমান্ড কিন্তু কখনো শেষ হয় না। খুব কম বয়সে বউ হয়ে এসেছি, কিন্তু যেদিনই বউ হয়ে এসেছি আসার পরে বুঝতে পেরেছি যে 18তেও পা দেইনি যখন আমি শ্বশুরবাড়িতে এসেছি, কিন্তু আসার পরে মনে হচ্ছে যেন 60 বছর 70 বছরের অভিজ্ঞতা নিয়ে আসতে হয় এখানে। কারণ কখনো যতই ছোট বয়সে বিয়ে হোক না কেন, ওখানে আসতেই কিন্তু বুড়ি হয়ে যেতে হয়। ওদের আশা অনেক বেশি। আর যত দোষ নন্দ ঘোষ। এমন একটা পরিস্থিতিতে আমি এসে পড়েছি, যদিও বা পরিবারের ছোট মেয়ে। তো এখন এসে ভাবি শুকর আলহামদুলিল্লাহ, যুদ্ধ করেছি, নিজেকে শক্ত করেছি। আল্লাহ নাকি তার প্রিয় বান্দার পরীক্ষা বেশি নেয়। আমি ভাবি আমি মনে হয় আল্লাহর অনেক বেশি প্রিয় বান্দা, সেজন্য আমার পরীক্ষাটা এখনও নিচ্ছে। তবে সব কিছু মিলিয়ে যে এখনও টিকে আছি, হাসি মুখে সবার সাথে কথা বলতে পারে, এটার জন্য শুকর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সাথে দোয়া করব। অনেক না বলা কথা আকার ইঙ্গিতে বলে দিয়েছি। শুধু যেন বেঁচে থাকতে পারি সংগ্রামের সাথে, সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারি, সুশিক্ষা দিতে পারি, এটুকু দোয়া করবেন। আবারও ভিডিওতে বলে দিচ্ছি, আমার আনিসা মামনির জন্য সবাই দোয়া করবেন। আমার মামনি যেন সংসার জীবনে সুখী হয় এবং সুখী করতে পারে। আলহামদুলিল্লাহ, আমিও আশা রাখি আমার মেয়েটা পারবে, তো পারছে এমনই। তো এদিকে কথা বলতে বলতে জার কেক আমি রেডি করে ফেলেছি। আসলে আমার ভয়েসে ভুল হচ্ছে, কারণ আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি। ভয়েসের এই পর্যায়ে কিন্তু আমার চোখ গড়িয়ে পানি পড়ছে।
লাইফের স্ট্রাগলটা মনে করে। তো সবাই দোয়া করবেন। আমার বড় ছেলে আলিফের সামনে ভর্তি পরীক্ষা। আমার ছেলে যেন ভর্তি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। আপনাদের জন্য দোয়া রইল। আগামী ভিডিও দেখার দাওয়াত রইল সবাইকে। আগামী ভিডিওতে থাকবে আমার মেয়ের ডালা ফিরানির জমজমাট খাওয়া দাওয়া, আর সবার মুখ কিন্তু রঙে রঙিন হয়ে যাবে, রং মারামারির খেলা। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি আগে যে জার কেক তৈরি করেছিলাম সেটা খেয়ে আয়াতের কেমন অ্যাকশন ছিল সেটা শেয়ার করছি। এবারে জার কেক খেয়ে কেমন হয়েছে সেটা শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন। একটা এলোমেলো ভিডিও দিলাম, আশা করি পাশে থাকবেন। সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আর আমার যে রং বেরঙের কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলোর বিস্তারিত জানতে চাইলে এগুলোর ব্যাপারে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রেস করে ফেসবুক পেজে চলে যাবেন আর ড্রেস দেখবেন। যদি আপনারা নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন, আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি যে রিজনেবল প্রাইসে আমি ড্রেসগুলো সেল করে থাকি। পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো কিছু করার চেষ্টা করছি। পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। সবার জন্য ভিডিও শেষের দিকে দোয়া রইল। সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।